আমাদের মাদ্রাসা ইতিহাসে 91 বছর ইতিহাসে একজনই চান্স পাইছিল। এবার আমরা ২ জন চান্স পাইছি আরকি। আমার কাছে ভাই অনেকেই অনেক কথা বলছে যে অ্যাডমিশন সময় মানে অ্যাডমিশন পিরিয়ডটা অনেক কঠিন। এইচএসসি লাইফে ১ম থেকেই চিন্তা করছি যে আমি আইকন হব। আমাদের মাদ্রাসা থেকে আমি ১ম ভালো করব করে আমি আসলে সবার আইকন হব। আমাদের মাদ্রাসার সাবজেক্ট সংখ্যা বেশি ছিল। ১৭টা সাবজেক্ট ছিল। আমাদের এইচএসসিতে ১৭০০ নাম্বারের পরীক্ষা হয়। অনলাইনে তুমি হচ্ছে যে সবার আগে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছিলে আলফা 5 এ। আলফা 5 এ তুমি ভর্তি হইছো, একদম শুরুর দিকেই ভর্তি হইছো। একবারে প্রথম দিক। প্রথম দিকেই ভর্তি হইছো। যে আল্লাহ আমাকে এই সুযোগ দিছে আলহামদুলিল্লাহ। আমি এটাকে কাজে লাগাতে চাই। যে একজন ভালো ডাক্তার হতে চাই। যে ভালো ডাক্তার হয়ে মানে মানে মানুষের চিকিৎসার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই। মাদ্রাসা থেকেও মেডিকেলে চান্স পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া যায়। বিষয়গুলো আমরা কল্পনাও করতে পারি না। মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা বেশিরভাগ সময় ধুর মাদ্রাসায় পড়ে এভাবে অবজ্ঞা করি, কিন্তু মাদ্রাসা থেকেও অনেক শিক্ষার্থী আছে যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটা সেক্টরে ভালো করছে। সেরকম একজন শিক্ষার্থী আমাদের আলফা 5-এর আসাদুল্লাহ গালিব। সবসময় পরীক্ষায় গালিব টপ করতো। তো আমি যখন একবার ওকে নক করলাম যে কেমন আছো, এত ভালো রেজাল্ট করো কিভাবে, তো তখন জানতে পারলাম ও মাদ্রাসার একজন শিক্ষার্থী এবং খুবই ডেডিকেটেড একজন বাচ্চা ছিল। সো গালিব, মাদ্রাসা থেকে তো সাধারণত বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে না, তুমি কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলা? তোমার মাদ্রাসা থেকে কি অনেকে মেডিকেলে চান্স পেয়েছে এরকম বিষয়? জি না ভাই, আমাদের মাদ্রাসা ইতিহাসে 91 বছর ইতিহাসে একজনই চান্স পাইছিল। এবার আমরা ২ জন চান্স পাইছি আরকি। মানে লাস্ট 91 বছরে জাস্ট একজন মেডিকেলে চান্স পেয়েছে। সে কোথায় চান্স পেয়েছিল? চান্স ছিল গোপালগঞ্জ মেডিকেলে। গোপালগঞ্জে। আর তোমরা এবার দুইজন চান্স পেয়েছো, একজন তুমি আর একজন তোমার বন্ধু। জি। নাম কি ছিল ওর? ওর নাম ছিল মহিতুল ইসলাম সাদ। সাদ। আচ্ছা, ও আমাদের আলফা 5-এ ছিল না, তোমরা দুজন একসাথে যুক্ত হয়েছো। তার মানে 91 বছর ইতিহাসে তুমি তোমার মাদ্রাসা থেকে প্রথম ডিএমসিয়ান। জি। তো যেই জায়গা থেকে আসলে 91 বছরে একজন মেডিকেলে চান্স পেয়েছে, সেখান থেকে তোমার হঠাৎ মেডিকেলে পড়ার আগ্রহটা কিভাবে জাগ্রত হলো? আসলে ভাই আমি ওইদিকে কর্ণপাত করি নাই যে চান্স কয়জন পাইছে না। আমি চিন্তা করছি যে আমি ভালো করতেছি, আমার প্যাশন আছে, ইনশাল্লাহ আমি যে কোনো জায়গা থেকেই ভালো করব। তো আমি চাইছি যে একটা আমি আইকন হই। আমি আইকন হতে চাইছি যে কেউ পায় নাই, আমি পাবো ইনশাল্লাহ। এই চিন্তাতেই আমি মাদ্রাসাতেই ছিলাম। মাদ্রাসায় পড়াশোনা করছি যে আমি প্রথম থেকে এইচএসসি লাইফে প্রথম থেকে চিন্তা করছি যে আমি আইকন হব। আমাদের মাদ্রাসা থেকে আমি প্রথম ভালো করব করে আমি সবার আইকন হব। মানে কেউ করে নাই তো কি হয়েছে, আমি করে দেখাবো, এই চিন্তাটা তোমার মধ্যে ছিল। এবং ওই মাদ্রাসার ইতিহাসে আলহামদুলিল্লাহ তুমি প্রথম ডিএমসিয়ান হিসাবে কবুল হয়েছো। তো তোমার পড়াশোনার জার্নিটা কেমন ছিল? ধরো এই যে এইচএসসি লাইফের শুরু থেকে ঢাকা মেডিকেলে তুমি 212তম হলে, এই জার্নিটা আসলে কেমন ছিল? তুমি এইচএসসি লাইফের শুরু থেকে কিভাবে পড়াশোনা শুরু করেছিলে? আমাদের মাদ্রাসার সাবজেক্ট সংখ্যা বেশি ছিল। ১৭টা সাবজেক্ট ছিল। আমাদের এইচএসসিতে ১৭০০ নাম্বারের পরীক্ষা হয়। মানে সবাই 1300-তে দেয়, তোমরা যারা হচ্ছে যে মাদ্রাসায় তোমাদের এইচএসসি পরীক্ষাটার নাম মনে হয় হচ্ছে আলিম। আলিমে তোমরা 17টা সাবজেক্টের পরীক্ষা দাও। জি, আবার আমাদের ১৭ সাবজেক্ট মধ্যে আমাদের এক্সট্রা 4টা সাবজেক্ট আছে। আসলে 4টা না, হিসাবে 8টা। কারণ কোরআন 2 খণ্ড, হাদিস 2 খণ্ড, এরকম আরবি 2 খণ্ড, এরকম আর আরবি প্রথম আরবি দ্বিতীয়, এরকম মোট ধরতে গেলে 8টা। ওগুলাতে কি সব আরবিতে লিখতে হয় ওগুলা? জি, আরবিতে লিখতে হয়। বিশেষ করে আরবি সাবজেক্ট আরবিতে লিখতে হয়। আর কোরআন হাদিস যে বিভিন্ন প্রশ্ন থাকে, অনুবাদ থাকে, এক হাদিস দেওয়া থাকে, এটা অনুবাদ লিখতে হয়। কোরআনের একটা আয়াত দেওয়া থাকে বা 2-3টা আয়াত দেওয়া থাকে, ওর অনুবাদ লিখতে হয়। এইটা কোন বিষয়ে নাজিল হয়েছে এইসব আসে আর কি। আর তাহকিক আছে, গ্রামার আর কি, যেটা আমাদের ইংলিশ গ্রামার বাংলা গ্রামারের মতো ওইখানে গ্রামার আছে, আরবি গ্রামার আছে। আরবি গ্রামার যে বলে তাহকিক আসে আর কি, যে একটা শব্দ দেওয়া থাকবে, ওইটা বিশ্লেষণ করতে হবে কি কোথা থেকে আসছে। আচ্ছা, এই জিনিসটাতে অনেকের তাহলে মনে হইতে পারে যে যেহেতু এইচএসসিতে 13টা সাবজেক্ট, এইচএসসি 13টা সাবজেক্ট তো যেহেতু অল্প, এটা পড়লে মেডিকেলে চান্স পাওয়া হয়তো বেশি সহজ হবে। মাদ্রাসায় 17টা সাবজেক্ট বেশি পড়া, এটা হয়তো মেডিকেলে পড়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। তোমার কাছে কি মনে হয়েছে যে এই যে মাদ্রাসায় যে 4টা বিষয় তুমি এক্সট্রা পড়লা, কোরআন হাদিস এগুলা পড়লা, এটা কি তোমার মেডিকেলের যে প্রস্তুতি সেটাই ব্যাঘাত ঘটাইছে, নাকি এটা আরো তোমার মেডিকেলের প্রস্তুতিটাকে আরো শানিত করছে? আমি ভাই মনে করি যে মাদ্রাসায় পড়ার জন্য আল্লাহ আমাকে সাহায্য করছে, যে এতটাও আমার জন্য
কোনো বিষয় হয় নাই যে এতগুলো সাবজেক্ট আমি আলহামদুলিল্লাহ সামলাতে পারছি, এবং ওই সাবজেক্টগুলোতেও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসতো। এবং ইচিতে ওইগুলো পরীক্ষা হয়েছে আমাদের আলিমে, ওইগুলো তো 90+ মার্ক ছিল সবগুলাতেই। কিন্তু আরবি সাবজেক্টগুলো আলিমে পরীক্ষা হয়েছিল, অন্যগুলো হয় নাই, যে কিন্তু আলিমে ছিল ওইগুলোতে 90+ মার্ক ছিল। তো ওইটা আমার সমস্যা হয় নাই। আমি আসলে কোরআন হাদিস আরও বেশি পারতাম, ওইগুলো আমার ভালো ভালো লাগতো আমি ওইগুলো পাশাপাশি ওইগুলো বেশি পড়তাম না, আমি এগুলো বেশি পড়তাম যে এ, 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 সাধারণ সাবজেক্টগুলো, জেনারেল সাবজেক্টগুলো বেশি পড়তাম, কিন্তু ওইগুলোর সাথে সাথে পড়তাম, অল্প পড়লেই আলহামদুলিল্লাহ হয়ে যেত। এটা আল্লাহর রহমত মনে করি আর কি। আলহামদুলিল্লাহ। তো এই 17টা সাবজেক্টে তুমি ব্যালেন্স করছো কিভাবে এইচএসসি শুরু থেকে? আমি ভাই এইচএসসির একবার এসএসসি পর থেকেই পড়া শুরু করছি, যে ধরে নিয়েছি যে বেশি পড়তে হবে, সবাই বলছে যে আমার ওইগুলো। তাই আমি চিন্তা করছি প্রথমে আমি জেনারেল সাবজেক্টগুলো শেষ করে ফেলবো তাড়াতাড়ি, তারপর আমি মাদ্রাসা সাবজেক্টগুলো পড়বো, যাতে শেষ করতে পারি। এই চিন্তায় 2023 সালে ফেব্রুয়ারিতে আমাদের ক্লাস শুরু হয়েছিল, আমার 24 জানুয়ারিতে আমি জেনারেল সাবজেক্টগুলো শেষ করে ফেলছিলাম সবগুলা। তারপর আমি মাদ্রাসা সাবজেক্টগুলো পড়ছি। আমি যে আমাদের হাফ ইয়ারলি এক্সাম গেছিলো, ইয়ার ফাইনাল গেছিলো, ওইগুলোর জন্য আমি শুধু পরীক্ষার আগের দিন পড়ে গেছিলাম। আমার তো এ প্লাস আসছিল, কিন্তু মেইন পড়া মানে এইচএসসি আলিমের জন্য পড়ছি আমি হচ্ছে 24 জানুয়ারি পর থেকে ওই জেনারেল সাবজেক্টগুলো শেষ করি। আমার আগে জেনারেল শেষ করছো, তারপর আলিমের সাবজেক্টগুলো ধরছো। তো তুমি তো কিশোরগঞ্জে বড় হইছো, তো এই কিশোরগঞ্জে বড় হয়ে ওইখান থেকে তুমি কিভাবে, এই মাদ্রাসায় বাচ্চারা আরো কম ফোন চালায় তারা, যতটুকু আমি জানি, সো সেখান থেকে তুমি এই যে অনলাইনে পড়ার জগতে কিভাবে আসলা, কিভাবে তুমি আলফা 5 কে খুঁজে বের করলা? আমি আসলে ভাই, আমার এক বড় ভাই ছিল, আমাদের মাদ্রাসার বড় ভাই ছিলেন, উনার মাধ্যমে প্রথম অনলাইনে যে পড়া হয় ওইটাই জানতে পারছি। আমি এসএসসি দেওয়ার পরেই যে বাইরে বলছি ভাই কোথায় পড়বো, বাইরে পরামর্শ দিতে চাইছিলাম, ভাই বললো যে অনলাইনে তো অনেক রিসোর্স আছে, অনলাইনে বাইরে ভালো পড়ায়। তখন থেকেই আমি অনলাইনে নিজে ঘাটাঘাটি করি, নিজে ক্লাস দেখছি কোনটা ভালো কোনটা না ভালো, ওইটা সব কিছু বিবেচনা করি, তারপর আমি নিজেই ভর্তি হইলাম আর কি আলফাতে। আমি একটা কোচিং ছিলাম আলফাতে অনলাইনে আর কি। মানে অনলাইনে তুমি হচ্ছে যে সবার আগে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছিল আলফা 5-এ? আলফা 5-এ তুমি ভর্তি হইছো, একদম শুরুর দিকেই ভর্তি হইছো? প্রথম দিকেই ভর্তি হইছো। ক্লাস এবং এক্সাম রেগুলার করতা? আমার সব এক্সাম সব ক্লাস দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ আমি দেখতাম রেগুলার হচ্ছে যে টপ চ্যাট আসলেই হচ্ছে টপ চ্যাটে আলফা টপ চ্যাট মানে আসাদুল্লাহ গালিব, আলফা টপ চ্যাট মানে রনি আকন্দ, আলফা টপ চ্যাটে মানে ওইখানে আসতো রাফসান, আলফা টপ চ্যাটে সানজিদ, এরা হচ্ছে রেগুলার হচ্ছে যে তোমরা টপ চ্যাটে থাকতাম। সো এই যে তুমি টপে থাকতা, কিভাবে থাকতা? তোমার কাছে কি মনে হয় যে এই যে তুমি রেগুলার টপ চ্যাটে যে আসছো, রেগুলার তুমি টপ করতা, তো এই রেগুলার টপ করার রহস্যটা কি, কিভাবে তুমি টপ করতে পারছো? আমি আসলে ভাই যে কোনো একটা চ্যাপ্টার পড়া হয়েছে, ওই চ্যাপ্টারটা আমি এত ভালোভাবে পড়তাম যে আমি চাইতাম যে ওইটাতে কোনো প্রশ্ন যাতে আটকাতে না পারে। এই জন্য এই চ্যাপ্টার পড়ার পরে আমি প্রচুর হিউজ প্র্যাকটিস করতাম, যে বিভিন্ন বাজারে অনেক বই ছিল, আমি আমি সব পিডিএফ পড়তাম, কিনে নাই পিডিএফ থেকে প্রচুর প্রথমে মেন বই পড়তাম ভালো করে, মেন বই দুইবারের মতো পড়তাম, তারপর আমি প্রচুর প্র্যাকটিস করতাম প্রচুর। এই যে এক্সাম দিতে গেলে অনেক মানুষ হচ্ছে ভয় পায়, যেমন অনেক বাচ্চারা বলে যে আমি ভাইয়া পড়ছি কিন্তু ভুলে যাই। সো তুমি তো একদম দেখা গেছে বেশিরভাগ এক্সামে তোমার মার্ক 90+ থাকতো, দ্যাট মিনস যেটা পড়ছো সেটা তুমি ডেলিভার করতে পারতা। কিভাবে এটার কনফিডেন্সটা কি বেশি বেশি পড়ার কারণে আসছে না বেশি বেশি প্র্যাকটিস করার কারণে আসছে? বেশি বেশি প্র্যাকটিস করার কারণে আমার মনে হয়, বেশি বেশি প্র্যাকটিস করার কারণে তোমার কনফিডেন্সটা এসেছে। তো আলফা 5-এর যে ক্লাসগুলো তুমি করলা, একদম প্রি মেডিকেলের প্রিপারেশনটা তুমি শুরু করলা এইচএসসির আগেই, তো সেটা কি তোমার কি মনে হয়, তোমার কি উপকারে আসছে? অবশ্যই। আমি আলফা পরীক্ষা দেওয়ার পরে মানে আমার মনে হয় যে আসলে যে পরীক্ষা ভীতিটা যে আমার ভুল হইতে পারে, জানা প্রশ্ন ভুল, ওইটা আমার কমছে হচ্ছে আলফা পরীক্ষা দেবো রেগুলার অ্যাটেন্ড করার ফলে আর কি। যে প্রচুর আলফা যেগুলো পরীক্ষা দিছি সবগুলো পরীক্ষার ফলে যে পরে আমার শেষে দেখা গেছে যে এত ভুল হয় না। প্রথম কিছু ভুল যাইতো, জানা প্রশ্ন ভুল যাইতো, কিন্তু পরীক্ষা দিতে দিতে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম। বিশেষ করে আমাদের যে বুটানি প্রশ্নগুলো হইতো আলফা যে বড় বড় অপশন থাকতো অনেক, এইগুলো আমার কাছে অনেক ভালো লাগতো, গেমের মতো মনে হইতো। মানে তোমাদের কিছু প্রশ্ন যে আমরা একটা উদ্দীপক দিয়ে মানে হচ্ছে এ অসুস্থ হয়ে গেছে এভাবে এভাবে কি হতে পারে, মানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতাম, ভালো লাগতো আমার কাছে। যে মানে আমার কাছে মনে হচ্ছে আমি বুঝছি জিনিসটা, পারলে এগুলো হইতো, পারলে আলাদা কনফিডেন্স হইতাম যে এগুলো আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, যে অন্য প্রশ্নগুলো পারবো। হ্যাঁ, আমরা আলফাতে এরকম কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন রাখতাম, এটা একদম শুরু থেকেই, যে একটা বিশাল বড় উদ্দীপক দিয়ে একটা হচ্ছে যে প্রশ্ন দিছি, এটা মেডিকেলে কখনো আসবে না, কিন্তু এটা তুমি কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা এইটাকে তোমাকে বুস্ট করে। তো তোমাদের তো এইচএসসি হলো না মাঝখানে, এইচএসসি তোমাদের পরীক্ষা কয়টা হয়েছিল আলিয়া? তোমাদেরও 7টা হয়েছিল সবার মতো। তো এরপর এইচএসসি বন্ধ হয়ে গেল, এইচএসসির পরে মেডিকেল অ্যাডমিশনের জার্নি শুরু করলা, এবং মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা প্রায় 3-3.5 মাসের ছিল। সেই জার্নিটা তোমার কেমন গিয়েছে?
আমার কাছে ভাই অনেকেই অনেক কথা বলছে যে অ্যাডমিশন সময় মানে অ্যাডমিশন পিরিয়ডটা অনেক কঠিন। আসলে আমার কাছে ভাই এত প্যারা মনে হয়, আমি এত প্যারাই নেই নাই যে হুম আমি মনে হয়েছে আমার সব পড়াই আছে এরকম একটা মনে হতো। আমার শর্ট সিলেবাস ফুল সিলেবাস পড়া ছিল, হুম একাডেমিকে থাকতে একাডেমিকে ভালো করে পড়ছি, অ্যাডমিশনে শুধু আমি বেশি প্র্যাকটিস করছি আর রিভাইজ দিছি শুধু। এত আমি এত প্যারা নেই নাই যে চিল মোডে পড়াশোনা করছি। আমার এরকম মনে হয়েছে যে পড়ি, রেজাল্টও ভালো আসতো কোচিংগুলোতে, যে পড়ি রেজাল্ট ভালো আসে, মানে কনফিডেন্স বেড়ে গেছিলো এরকম। যে আমার এর ফল ফল এতে লাস্টে যে সময় মেডিকেল এডমিশন 2 দিন আগে আমার কোনো টেনশন কাজ করে নাই। ভীষণ কাজ জি করেনি। না, এখন তো টেনশন কাজ করছিল পরীক্ষার শুরু 1 ঘন্টা আগে। যে প্রথম মনে হয়েছিল আমি পরীক্ষায় মানে মেডিকেল এডমিশন মতো এত একটা বড় একটা মানে আমি পরীক্ষাতে আসছি এরকম ফার্স্ট মনে হয়েছিল আর কি। তখনও আমি হলে গেছি, গিয়ে দেখি যে আমার বন্ধুরা আছে, হুম আমাদের মধ্যে আমার মাদ্রাসার বন্ধু আছে, আমার অনেক পরিচিত বন্ধু আছে, ওদের থেকে ওর কথা বললাম, যে পরে আর ওই ভয় টেনশনটা নেই। চলে গেছে। যে এক্সামের 1 ঘন্টা তোমার কেমন ছিল? বলতে বলতে চলে গেছে এরকম মনে হচ্ছে যে আমি ফার্স্ট 20 মিনিটের মতো গেছিল, ওটা আমি 61টা লাগাইছিলাম যেগুলো আমি 100% শিওর আর কি। এবার 20 মিনিট হয় না, মানে 19 মিনিটের মতো হয়েছিল। মানে দাঁড়িয়েছি আমি মনে হচ্ছে 5-6 মিনিট গেছে এরকম মনে হুম হয়েছে, কিন্তু তাকায় দেখি 20 মিনিট চলে গেছে। পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যেগুলো ম্যাথগুলো আমি দেখছিলাম, তারপর ম্যাথগুলো আমার ম্যাথগুলো সবগুলো হয়েছিল। ওইটা আমার একটা প্লাস পয়েন্ট, যে 10টা ম্যাথ আসছিল 10টা ম্যাথ সবগুলো হয়েছিল। যে পরে ম্যাথগুলো সবগুলো করছিলাম। এরপর লাস্টে কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমি 87 মানে দ্বিতীয় ধাপে 87টা দাগাইছিলাম আর কি। লাস্টে 13টা কোয়েশ্চেন ছিল যেগুলো আমি একটু যেগুলো আমি একটু কনফিউশন ছিল, আর যেগুলো একটা 2টা প্রশ্ন একবার আমি জীবনে চোখে দেখি নাই এরকম 2টা প্রশ্ন ছিল। কোন দুইটা? এই যে ভাই অ্যাসেপ্টিক সার্জারি, অ্যাসেপ্টিক সার্জারি আর আর হচ্ছে এই যে কোন জেলার উপর দিয়ে সরাসরি টেকনোলজি দিতে এই দুইটা প্রশ্ন। ইয়াও এই দুইটা প্রশ্নের কথা বলছে, সানজি তো দেখলাম ভিডিওতে এই দুইটা প্রশ্নের কথা বলছে। এই দুইটা দাগাও নি? দাগাইছি ভাই। দাগাইছো তুমি? দুইটা হইছে না ভুল গেছে? ভুল গেছে দুইটাই ভুল গেছে। এটাই এটাই আমি শেষে 58 দাগাইছি। তো আমি পরীক্ষা হলে মনে হচ্ছে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, আমার এমনকি 80+ মার্ক থাকবে ইনশাল্লাহ। তখন বলি যে পাইছো কত? 85 পাইছি। 85 পাইছো, র্যাঙ্ক আসছে তোমার 100, 212। 212 তোমার র্যাঙ্ক আসছে। জি। তখন ভাবছি যে আচ্ছা 2টা দাগাই দিই, যদি একটাও হয় তবু হ্যাঁ তো হইলো। কিন্তু ভাই কাজ করে নাই, আল্লাহ চাই নাই। না, যা করেছো আলহামদুলিল্লাহ। এবং তোমার কলেজের কত বছর, 92 বছর, 91 বছর ইতিহাসের প্রথম ডিএমসিয়ান তুমি, এবং তোমাকে দেখে আরো হাজারো বাচ্চারা অনুপ্রাণিত হবে যেন তারা হচ্ছে যে লড়াই করে, পড়াশোনা করে এবং তারাও যেন স্বপ্ন দেখতে পারে। তো সামনে তোমার কি ইচ্ছা? আমি আমার আসলে ভাই আমার আগে থেকে মনে হতো যে ডাক্তারি পেশার মতো একটা মহৎ পেশা নাই। অন্য যে কোনো পেশা থেকে ডাক্তারি পেশা আমার কাছে ভালো লাগতো। যে মানুষের সহচরে যেতে পারবো, মানে সেবা করতে পারবো। এটাও তো একটা অনেক বড় নিয়ামত, যে আল্লাহ আমাকে এই সুযোগ দিছে আলহামদুলিল্লাহ। আমি এটাকে কাজে লাগাতে চাই, যে একজন ভালো ডাক্তার হতে চাই, যে ভালো ডাক্তার হয়ে মানে মানে মানুষের চিকিৎসার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই। এবং হচ্ছে পুরো মেডিকেল লাইফে আমাদের একটাই টার্গেট, আমি সবসময় এই চিন্তাটা করতাম যে আমি, আল্লাহ যদি আমাকে ডক্টর বানায় এবং অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি যখন রোগীকে ডিল করব, তখন আমার দ্বারা কোনো রোগীর উপকার না হোক, অপকারটা যেন না হয়, অপকারটা যেন না হয়। তো গালিব চান্স পেয়েছে মেডিকেলে, তার সামনের জীবনটা অনেক সুন্দর যাক। এবং 91 বছর ইতিহাসে যে প্রথম ঢাকা মেডিকেলে চান্স পেল গালিব, তাকে দেখে আরও হাজারো মাদ্রাসা শিক্ষার্থী অনুপ্রাণিত হোক, এবং হচ্ছে যে তার মাদ্রাসা থেকে আরও শত শত শিক্ষার্থী আল্লাহকে জানার পাশাপাশি এই যে মেডিকেলের লাইন, এই মেডিকেলের লাইন আল্লাহর সবচেয়ে প্রিয় আশরাফুল মাকলুকাতকে সেবা করার যে লাইন, সেখানে আসুক। সো গালিব, কংগ্রাচুলেশন, দোয়া এবং শুভকামনা রইল।